এই বলে মিহুল উঠে নিজের রুমে চলে যায়। তবে এই কথাটা রাবিরের প্রচন্ডভাবে মনে লাগে। সে মিহুলের দূরের মানুষ, এত কিছু করেও সে মিহুলের কাছের মানুষ হতে পারল না। এর থেকে ব্যর্থতার আর কি হতে পারে? মিহুলের বাবা রাবিরের সাথে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ কথা বলেন। তিনি এখন অনেকটাই সুস্থ। রাবির ওনার সমস্ত চিকিৎসার দায়ভার নিয়েছে। যদিও এই কথা এখন অবধি উনি জানেন না, জানলে হয়তো আত্মসম্মানে লাগতো। যতই হোক মেয়ের জামাই তো, আর সেই জন্যই মিহুলও আর ওনাকে কিছু বলেনি। ড্রয়িং রুমে রাবির তখন একাই ছিল, কারোর সাথে ফোনে কথা বলছিল। রামিনা বেগম ব্যাপারটা খেয়াল করেন। তিনি মিহুলের রুমে গিয়ে দেখেন মিহুল কেউ একজনের সাথে ফোনে খুব ঝগড়া করছে। তার কথার ধরনই তিনি সেই ব্যক্তিটাকে চিনতে পারছেন না, তাই তিনি দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এর কিছুক্ষণের মাঝেই মিহুল কল কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। পরে দরজায় মাকে দেখে ব্যাখ্যা করতে থাকে কি হয়েছে না হয়েছে। মা, এই খবরের কাগজে এসব কে লিখেছে জানো? আমাদের ক্লাসের সিয়াম। কিন্তু সে এখন কোনোভাবেই ব্যাপারটা স্বীকার করছে না। তাই এখন ওকে কল দিয়ে খুব ঝেড়েছি। ওর জন্যই তো আমাকে এত কথা শুনতে হয়েছিল। জামাই ওই রুমে একা, আর তুই ওই রুমে বসে বসে ঝগড়া করছিস? মিহুল বিরক্ত চোখে তাকায়। সে কি বলল আর তার মা কি বলছে? মানে সবকিছুর মধ্যেই ওনাকে ওনার জামাইকে টেনে আনতেই হবে? মিহুল ধপ করে বিছানায় বসে বলে, তো ওনাকে ওইখানে বসে বসে শোক পালন করতে কে বলেছে? এই রুমে আসলেই তো পারেন, নাকি এই রুমে আসতেও ওনাকে এখন দাওয়াত দিয়ে আনতে হবে? রামিনা বেগম চেতে মেয়ের মাথায় চাটি মেরে বলল, চাটাং চাটাং কথা না বললে হয় না। না, যা জামাইকে গিয়ে তুই বলে রুমে আন। কতদিন পরপর ছেলেটা আসে, তাও যদি উনি একটু দাম দিত। না চাইতেই এমন হিরো পেয়ে গিয়েছো তো, তাই মূল্য নেই। হীরা যখন হারাবে তখন বুঝবে তার কি মূল্য। মিহুল উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে মায়ের সামনে মাথা নুয়ে বলে, ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। তোমার জামাইকে এখন থেকে আমি মাথায় করে রাখবো। তাও দয়া করে এইসব ভয়ানক ইমোশনাল কথাগুলো আমাকে আর বলো না, আমার হার্ট অ্যাটাক চলে আসে। রামিনা বেগম চোখ পাকিয়ে তাকাতেই মিহুল এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে ড্রয়িং রুমের দরজার কাছে যায়। রাবির তখনও ফোনে কথা বলছে আর ব্যস্ত হয়ে রুম জুড়ে পায়চারি করছে। মিহুল দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে, খেয়াল করে তার প্রতিটা অঙ্গভঙ্গি। লোকটার মাঝে আসলেই নেতা নেতা একটা ভাব আছে। সুঠাম দেহের প্রতিটা অংশ যেন জানান দিচ্ছে তিনি কতটা পরিশ্রমী। তার এই চোখে মুখে ভীষণ নিখুঁত গাম্ভীর্যতা তাকে যেন আরো বেশি চমৎকার করে তুলেছে। যেন কোথাও কোনো ভুল নেই, খুব যত্নে গড়া একজন মানুষ। প্রতিটা নারীর কল্পনার পুরুষ হয়তো এমনই, যাকে দেখলেই চোখের তৃষ্ণা মিটবে, তবে মনের তৃষ্ণা কেবল বেরিয়েই যাবে। রাবিরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আনমনি তার চোখ রাবিরের ঠোঁটের উপর পড়ে। তার চলমান অস্থির ঠোঁট ছোড়া দেখে মিহুলের চোখ যেন তাতেই আটকে যায়। কেমন অদ্ভুত ঘড়ি যেন আটকে গেল সে। কোনো পুরুষ মানুষের ঠোঁট এত সুন্দর হয় নাকি? ঠোঁট তো কেবল মেয়েদের সুন্দর, তবে রাবিরের বেলায় এই ব্যতিক্রম কেন হলো? আমি জানি আমার ঠোঁট সুন্দর, তাই বলে এভাবে সেই সৌন্দর্য উপভোগ করার মানে হয় না মেহুল। মেহুল চমকে তাকায়। কি হলো ব্যাপারটা? রাবিরের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে তার আর বুঝতে বাকি রইল না। ইস, কিভাবে হ্যাংলার মতো সে রাবিরের ঠোঁটের দিকে চেয়েছিল। রাবির কি ভাবছে কে জানে। ভীষণ লজ্জায় পড়েছে সে। লজ্জায় কি করবে বুঝতে না পেরে দৌড়ে আবার নিজেই রুমে চলে যায়। মেহুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাবির এখন বেরুবে। সে জুতা পরছিল। জুতা পরা শেষে সে দরজার সামনে আসতে মেহুল সাইড হয়ে দাঁড়ায়। রাবির বাইরে বেরিয়ে আসে। পেছন ফিরে মেহুলের দিকে চেয়ে বলে, আসছি তাহলে, আল্লাহ হাফেজ। মেহুল ইতস্তত স্বরে বলে। আজকে থেকে গেলেও তো পারেন। রাবির ভ্রু উঁচু করে অবাক হওয়ার ভান করে বলে, আপনি আমাকে থেকে যেতে বলছেন? স্ট্রেঞ্জ। জি, যদি মিটিংটা বেশি জরুরি না হয়ে থাকে তবে থেকে যেতে পারেন। এই কথা শুনে রাবির তার দিকে কিছুটা এগিয়ে আসে। মেহুল নিজের জায়গাতে স্থির, রাবিরের দিকে এক খেয়ালে চেয়ে আছে। রাবির আরও কিছুটা অগ্রসর হয়, মৃদু সুরে শুধায়, প্রেমে পড়েছেন মিসেস খান? মেহুল সঙ্গে সঙ্গে চোখ নামায়, তীব্রভাবে মাথা নাড়িয়ে বলে, একদমই না। রাবির হাসে। সে আরো এগিয়ে গিয়ে মেহুলের কপাল ঠোঁট ছোঁয়ায়, কোমল স্বরে বলে, প্রেম কিন্তু ভয়ানক রোগ, এর থেকে বেঁচে থাকবেন, নয়তো এই রোগ কিন্তু মনকে একেবারে নিঃস্ব করে ছাড়ে, বুঝেছেন? আজ আসছি, অন্য একদিন না হয় আপনার এই ইচ্ছে পূরণ করব। আল্লাহ হাফেজ।
রাবির ফিরতে মেহুল আবার প্রশ্ন করে। আপনি কখনো প্রেমে পড়েছেন নেতা সাহেব? রাবির ঘুরে তাকায়, কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে থেকে জোরে নিঃশ্বাস ফেলে। জি, আপনার নেতা সাহেবও বোধহয় এই রোগে আক্রান্ত হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না। ডাক্তারের শরণাপন্ন হতে হবে বোধহয়। চিকিৎসা ছাড়া তো বাঁচার কোনো উপায়ও দেখছি না। রাবিরের এই কথাগুলো শুনে মেহুলের কেন যেন লজ্জা লাগে। সে মাথা নিচু করে মেয়ে যাওয়া সুরে বলল, আচ্ছা ডাক্তার দেখিয়ে নিয়েন, এখন যান, আল্লাহ হাফেজ। মেহুল দরজা আটকে দেয়। রাবির মৃদু হেসে সেখান থেকে বেরিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে সে রাবিরের যাওয়া দেখে। রাবিরের গাড়ি যতক্ষণ দেখা গিয়েছে সে বারান্দা থেকে ততক্ষণই যেয়েছিল। রাবিরের গাড়ি দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর সে রুমের ভেতরে এসে বসে। তখন তাকে রিতা কল দেয়। মেহুল কল রিসিভ করে। রিতা চিন্তিত সুরে জিজ্ঞেস করে, তুই সিয়ামকে কি বলেছিস মেহুল? মেহুলের পুরনো রাগ আবারও তাজা হয়ে ওঠে। সে ক্ষিপ্ত সুরে বলে, তুই জানিস ওই সিয়ামই এসব কিছু করেছে? তোর কি মাথা খারাপ মেহুল? সিয়াম কেন এসব করতে যাবে? এতে সিয়ামের কি লাভ? আর ও যদি এসব করতোই তাহলে তো সে সব কিছু স্বীকারই করতো, তাই না? অযথা কেন তোকে মিথ্যে বলতে যাবে? এই একটা ব্যাপার তো আমিও বুঝতে পারছি না, কিছু একটা তো কারণ আছে। হ্যাঁ, আগে তুই সেই কারণ খুঁজে বের কর, তারপর কারোর উপর দোষ চাপাস। আশ্চর্য, তুই এইভাবে বলছিস কেন? আমি কারোর উপর দোষ চাপাচ্ছি না। এই কথাগুলো রাবির সংবাদপত্রের অফিস থেকে পেয়েছেন। ওনারাই বলেছেন এই সব কিছু সিয়াম নামের একটা ছেলে করেছে যে আমার ভার্সিটিতেই পড়ে। সিয়াম নামের ছেলে কি আমাদের ভার্সিটিতে আর নেই? ওদের মধ্যেও তো কেউ একজন হতে পারে। রিতা হঠাৎ এত ওভার রিয়েক্ট কেন করছে সেটা মেহুল বুঝতে পারছে না। তাই সে বলল, মেহুল কল কেটে দেয়। রিতার এমন ব্যবহার তার মোটেও পছন্দ হয়নি। সাপোর্ট না করুক তাই বলে এভাবে কথা বলবে? সে তো তার বেস্ট ফ্রেন্ড। মেহুল মন খারাপ করে রান্নাঘরে যায় কফি বানাতে। রাবির থানায় আসে। পুলিশ অফিসার বলেন, মিস্টার খান, আমরা সেই লোকটিকে পেয়েছি যে আগুন লাগিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাবির কপালে ভাঁজ ফেলে ফিচেল স্বরে বলে, তাকে এক্ষুনি আমার সামনে এনে সব জিজ্ঞাসাবাদ করুন। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্ব শেষ করেছি, কিন্তু সে কিছুই স্বীকার করেনি। স্বীকার করেনি? না, সে কেবল একটা কথাই বলেছে সে কিছুই জানে না। এছাড়া আর কিছুই তার মুখ থেকে বের হচ্ছে না। রাবির টেবিলের উপর থাকা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, আর কিভাবে বাঁকাতে হয় সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। এই সত্যটা বের করা আমার জন্য খুব জরুরি। যেভাবেই পারেন ওর মুখ খোলান। ওকে বলতে হবে যে কোনো মূল্যে ওর মুখ থেকে সব সত্যি বের করতেই হবে। যে আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব। কতক্ষণ আর চুপ থাকবে? একবার না একবার তো সব স্বীকার করবেই। পরদিন সকালে ভার্সিটিতে একটা ছোটোখাটো হইচই লেগে যায়। মেহুল আর সিয়ামের বিশাল ঝগড়া হয়েছে। যদিও সবকিছু প্রথমে সিয়ামই শুরু করেছিল, তারপরেও মেহুলও তাকে ছাড়েনি। রিতা না থাকলে ঝগড়া হয়তো আরও বড় আকার ধারণ করতে পারত। তবে তার জন্যই বড় কোনো ঝামেলা হওয়ার আগে সব বেঁচে গিয়েছে। মেহুল ছোট্ট গাছটা থেকে একটা পাতার টান দিয়ে ছিঁড়ে সেটা টুকরো টুকরো করতে করতে বলল, তুই দেখেছিস ওই অসভ্য ছেলেটা আজকে কি করেছে? ও সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করে আমাকে অপমানিত না করলেও পারতো। আমার এখন রাগে গা জ্বলে যাচ্ছে। তুইও তো কম বলিসনি। মেহুল ফোঁস করতে করতে রিতার দিকে তাকায়, ক্রোধ নিয়ে বলে, এখনো তুই আমাকেই বলছিস? ওই ছেলেকে তুই কিচ্ছু বলবি না? আজকে আমি ওকে কিছু বলেছিলাম, ও ইচ্ছে করে আমার সাথে এসে লেগেছে। একে তো চুরি, তার ওপর আবার সিনা চুরি। আর এই সবের পরেও তুই ওই ছেলের সাপোর্টই করছিস। কি হয় ও তোর? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাপোর্ট করবি? রিতা অন্যদিকে ঘুরিয়ে বলে, বেস্ট ফ্রেন্ড ভুল করলে তার সাপোর্ট করতে হয় না, তাকে বোঝাতে হয়। ও আচ্ছা, এখন তোর মনে হচ্ছে আমি ভুল করছি। আর ওই সিয়াম তোর দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? ঠিক আছে, আজ সব সরাসরি প্রমাণ হবে। আমি ওই সিয়ামকে নিয়েই ওই সংবাদপত্রের অফিসে যাব, গিয়ে ডিরেক্ট ওই লোকের সাথে কথা বলবো। তাহলেই তো সব সত্যি বেরিয়ে আসবে, তাই না? চল। মেহুল রিতাকে জোর করে টেনে নিয়ে ক্যান্টিনে গেল। সিয়াম তার বন্ধুদের সাথে সেখানেই আড্ডা দিচ্ছে। মেহুল তার টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই সিয়াম আবার খেপে যায়। ক্ষিপ্ত সুরে বলে, তুই এখানে আবার কেন এসেছিস? একবার ঝগড়া করে পেট ভরেনি, আবার এসেছিস ঝগড়া করতে। মেহুল রেগে গেলেও কিছু বলে না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, দেখো সিয়াম, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। হয়তো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে,
কথা কাটাকাটি হয়েছে, এছাড়া আর কিছুই না। তবে আমরা এই ব্যাপারটাকে সলভ করতে পারি। এই যেমন তুমি বলছো তুমি এসব কিছুই করনি, কিন্তু আমি বলছি তুমি সব করেছো। আর আমাদের এসব জানিয়েছেন ওই সংবাদপত্রের রিপোর্টার। এখন আমরা যদি সেখানে গিয়ে সরাসরি তার সাথে কথা বলি, তাহলেই তো সব সত্য বেরিয়ে আসবে। হতেও পারে আমার ভুল হয়েছে, আবার হতেও পারে ওই ওই সংবাদকর্মী আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে। এই জন্যই আমাদের আগে সেখানে যেতে হবে। কথা না বললে আমরা কিছুই বুঝতে পারবো না। এখন তুমিই বলো, তুমি কি করবে? সিয়াম ভাবতে লাগলো, মনে হলো এটাই ঠিক, সরাসরি গিয়ে কথা বলাই ভালো। এতে সে যে কিছু করেনি সেটা সে সহজেই প্রমাণ করতে পারবে। তাই সে রাজি হয়ে গেল। মিহুলও তখন সঙ্গে সঙ্গে তাকে আর রিতাকে নিয়ে চলে গেল সেই সংবাদপত্রের অফিসে। সংবাদপত্রের অফিসের ভেতর ঢুকতে মিহুল সাদরাজের সামনে পড়ে। সাদরাজকে এখানে দেখেই চমকে যায় সে। সাদরাজও হঠাৎ মিহুলকে দেখে থতমত খায়, কি বলবে বুঝতে পারে না। তাও সে মুখে মিকি হাসি এনে বলে, মেহুল, আপনি এখানে? মিহুল ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, জি, একটা কাজে এসেছি। আপনারও কি এখানে কাজ ছিল? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। আচ্ছা, আপনি কেন এসেছেন? মিহুলের মনে এখন খটকা লাগে। সাদরাজ মোটেও সুবিধের লোক না। সন্দেহের খাতা থেকে তার নামটা একেবারেই বাদ দেওয়া যায় না। তাই সে সরাসরি বলল, আসলে কিছুদিন আগে আমাকে নিয়ে খবরের কাগজে একটা প্রতিবেদন লেখা হয়েছিল, আর এখানের একজন রিপোর্টার বলেছেন সেই প্রতিবেদনটা নাকি আমাদের ভার্সিটির সিয়াম নামের একজন লিখতে বলেছে। কিন্তু এই যে সিয়াম, সে কোনোভাবেই এটা স্বীকার করছে না। তাই এখন এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আমরা তাকে নিয়ে এখানে এসেছি। সাদরাজ সঙ্গে সঙ্গে মৃদু হেসে বলল, যেখানেও কিছুই করেনি সেখানেও কেন সবকিছু স্বীকার করবে, বলুন? মিহুল, রিতা আর সিয়াম তিনজনই খুব অবাক হয়। মিহুল ভ্রুজোড়া আরও কুচকে বলে, মানে আপনি এসব কেন বলছেন? সাদরাজ তপ্ত শ্বাস ফেলে, মাথার ভেতরে কথা সাজায়, অতবার ধীর সুরে বলে, আসলে মেহুল, এই সবকিছু আমি করেছি, সিয়াম না। মিহুল চেতে যায়, জিজ্ঞেস করে, আপনি করেছেন মানে? রিপোর্টার কি তবে আমাদের মিথ্যে কথা বলেছেন? না, আসলে ঠিক মিথ্যেও না। আমি রিপোর্টারের কাছে আমার নাম সিয়াম বলেছিলাম, যেন আমার পরিচয়টা গোপন থাকে। ভেবেছিলাম এই খবরের পর আপনার অনেক উপকার হবে, আপনি খুব খুশি হবেন। তারপর না হয় কোনো একদিন আপনার কাছে গিয়ে বলবো যে এই সব কিছু আসলে আমি করেছি। আপনাকে এই বলে চমকে দিতে চেয়েছিলাম। মিহুল তখন প্রচন্ড রাগ দেখিয়ে বলে, আর আপনার এসবের জন্য আমাকে কত কিছু ফেস করতে হয়েছে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার সম্পর্কে কিছু করার আগে আপনি আমাকে বলবেন না? আমার অনুমতি ছাড়াই সবকিছু করে ফেললেন। আপনার জন্য অযথা আমি সিয়ামকে এত কথা শুনিয়েছি। ওর আর আমার মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, আর আপনি এত দিনে আসছেন এই সব কিছু বলতে। সাদরাজ অনুনয়ের সুরে বলে, আমি দুঃখিত। আমি জানতাম না আপনার সাথে এত কিছু যে হবে বা হয়েছে। আসলে সত্যিই আমি দুঃখিত। আমি আপনার ভালোর কথা ভেবেই এসব করেছিলাম। আপনার গায়িকা হওয়ার স্বপ্ন। তাই চেয়েছিলাম ছোট্ট একটা সাহায্য করতে পারি কিনা। আমার এই ব্যবহারে আপনার খারাপ লেগে থাকলে আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর সিয়াম, আমি বুঝতে পারিনি আমার এই মিথ্যে পরিচয় যে আপনার উপর এভাবে প্রভাব ফেলবে। আমি সত্যিই ইচ্ছে করে কিছুই করিনি। তারপরও আমি দুঃখিত। সিয়াম বলল, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আপনি তো ভালো করতে চেয়েছিলেন, হয়তো ঠিক ওয়েটা বুঝতে পারছিনি। আমি কিছু মনে করিনি। সাদরাজ আবার মিহুলের দিকে তাকায়, মেয়ে যাওয়া সুরে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না মেহুল? আমি সত্যিই বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মিহুল কিছু একটা ভেবে বলল, ইটস ওকে। আপনি আবার ভালো করতে গিয়ে আরো খারাপ করে ফেলেছেন। তবে ক্ষমা যখন চেয়েছেন তখন তো আর কিছু বলা যায় না। তবে ভবিষ্যতে দয়া করে আর এরকম কিছু করবেন না। না না, একদমই না। ক্ষমা যখন করেই দিয়েছেন তখন ব্যাপারটাকে আরো সহজভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে বসতে পারি, যদি আপনাদের কারোর কোনো আপত্তি না থাকে আর কি। রিতা আর সিয়াম সঙ্গে সঙ্গে সম্মতি জানালো। মিহুল তাদের দিকে রাগি চোখে তাকালেও তারা তাকে পাত্তা দিল না। আর মিহুলও জানে সাদরাজ কেন এসব করছে। সাদরাজের পরবর্তী পদক্ষেপ জানার জন্য তাকে এখন তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতেই হবে। সেই ভেবে সেও শেষে সম্মতি দিল।
তারপর সবাই গেল একটা কাছের রেস্টুরেন্টে। তবে সেখানে গিয়ে রীতা আর সিয়াম এক টেবিলে বসে পড়ে, আর মেহুল আর সাদরাজকে দিল অন্য এক টেবিলে। মেহুল তাদের এই কর্মকাণ্ড দেখে বাকরুদ্ধ। ওরা আলাদা কেন বসলো? আশ্চর্য। মেহুল চোখ মুখ কুঁচকে তাদের দিকে চেয়ে আছে। সাদরাজ তখন জিজ্ঞেস করে, ওরা কি রিলেশনে আছে? মেহুল তার দিকে চেয়ে জবাবে বলে। জানি না। সাদরাজ মৃদু হেসে বলে, এটা না জানলেও ওদের দেখে বোঝাই যাচ্ছে যে ওরা একটু নিজেদের মতো সময় কাটানোর জন্যই আলাদা বসেছে। আর এমনটাও তো না যে ওরা আমাদের একটু স্পেস দেওয়ার জন্য আলাদা বসেছে, কারণ ওরা তো নিশ্চয়ই জানে আপনি বিবাহিত, তাই না? মেহুল বিরক্তির সুরে বলে, জি। আচ্ছা, তো কি খাবেন বলুন? যা খুশি একটা অর্ডার দিন। সাদরাজ তখন নরম গলায় বলে, আমার উপর আপনার রাগ এখনো কমেনি, তাই না? না, এখানে রাগের কি দেখেছেন? আপনি যা অর্ডার দেবেন আমি তাই খাবো। আমার আলাদা করে কোনো পছন্দ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটাই থাই স্যুপ অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে। স্যুপ খেতে খেতে সাদরাজ জিজ্ঞেস করলো। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আমাকে চেনেন? মেহুল থমকে তাকায়, ভাবে কি জবাব দেবে, হ্যাঁ নাকি না। কিছুক্ষণ ভেবে বলে, না তো, কিভাবে চিনবেন? ওনার সাথে তো আপনার কখনো দেখাই হয়নি। আপনি তো নিশ্চয়ই আমার কথা ওনাকে বলেছেন। না, ওভাবে কখনো বলা হয়নি। মানে উনি একদমই আমার সম্পর্কে কিছু জানেন না? না। সাদরাজ যেন এতে খুশি হলো। সে বলল, হো, সমস্যা নেই, একদিন অবশ্যই কথা হবে। মেহুল তার কথার ধরন বুঝতে পেরে হেসে বলল,